হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য সর্বপ্রথম যে কবিতাটি রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি নিয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে, এই পাঠ্য কবিতাটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা সবার প্রথমে যে কোনো কবিতাই পড়ো না কেন সেখানে আগে উৎসটা কিন্তু অবশ্যই পড়বে। কবিতার নাম এবং কবির নামটা প্রথমে অবশ্যই লিখে নেবে এবং দেখে দেখে লিখবে দু একবার, তারপর না দেখে লেখার চেষ্টা করো, তাতে কবিতার নাম এবং কবির নামের বানান কিন্তু কখনোই ভুল হবার নয় বা ভুল হবে না। ঠিক আছে? তাহলে প্রথমত আমি বলে রাখি, এই কবিতাটি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি মুকুন্দ চক্রবর্তীর লেখা এবং এই কবিতাটির উৎস যদি বলতে হয় তাহলে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত অভয়া মঙ্গল বলে যে কাব্যটি রয়েছে সেই কাব্যের কিন্তু অন্তর্গত এবং এই গ্রন্থটি অম্বিকা মঙ্গল ও কবিকঙ্কন চণ্ডী নামেও কিন্তু পরিচিত। এবং আমাদের যে আলোচ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি কিন্তু কবিকঙ্কন চণ্ডীর আখেটি খণ্ড থেকে কিন্তু গৃহীত হয়েছে এবং এই যে পদটি রয়েছে মূল গ্রন্থ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ নামক চিহ্নিত হয়েছে এই শীর্ষকে। তো এই বিস্তারিত কবিতাটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখো কি বলছে, প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কি বলছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। মানে মেঘ কি হয়, আকাশে যখন মেঘ হয় তখন কিন্তু দেখবে চারিদিকে একটা অন্ধকার নেমে আসে, তাই বলেছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল কথার অর্থ হলো কয়ইকাল কইল। তোমরা যদি পাঠ্য বইটা যে তোমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটা নিয়ে বসো এবং আমি যে বলছি সেই কথাগুলো শোনো এবং তোমরা স্ক্রিনেও দেখতে পাবে সেগুলো। তাহলে কি বললাম, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, কইল কয়ইকাল কইল শব্দের অর্থ হলো করিল। তাহলে মেঘ কি করলো, অন্ধকার করলো। তাহলে মেঘ অন্ধকার করলো, মেঘ অন্ধকার করলো। বলছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, অর্থাৎ অঙ্গ কথার অর্থ হলো শরীর। দেখিতে পায়, কি বলছে, দেখিতে না পায় কেহ মানে কেউ দেখতে পাচ্ছে না, অঙ্গ আপনার মানে নিজের শরীরটাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। তাহলে কি বলছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। এটা হচ্ছে প্রথম দুটো লাইন, আমি দুটো করে লাইন পড়িয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তাহলে মেঘে অন্ধকার করে ফেলেছে এবং মেঘের এই অন্ধকারের কারণে কিন্তু কেউ নিজের শরীরটাকেও দেখতে পাচ্ছে না। অঙ্গ কথার অর্থ হলো শরীর, তাহলে নিজের শরীরটাকেও কিন্তু কেউ এই মানে যেহেতু মেঘ অন্ধকার করে ফেলেছে তাই কেউ নিজের শরীরটাকেও কিন্তু দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তারপরে দেখে নিই আমরা পরের দুটো লাইন কি রয়েছে। বলছে ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। মানে ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঠিক আছে, ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলা হয়। তো বলছে উড়িল মেঘ মানে মেঘ উড়ে গেল, সঘনে চিকুর, চিকুর মানে জোরে চিৎকার করা। তাহলে মেঘ যেভাবে চিৎকার করে গুড়ুম গুড়ুম আওয়াজ করে, তো তাই বলছে যে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, চিকুর মানে চিৎকার, মেঘের ডাককে এখানে বলা হয়েছে। উত্তর পবনে, পবন মানে আকাশ, উত্তর আকাশে, উত্তর পবনে মানে উত্তর দিকের আকাশে মেঘ ডাকে দূর দূর মানে মেঘ দূর দূর করে ডাকছে। তারপরে কি বলছে পরের দুটো লাইন, নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমেষেকে মানে কি, নিমেষেকে মানে হচ্ছে মুহূর্তের মধ্যে বা অল্প সময়ের মধ্যে। তাহলে কি বলছে, নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডল, গগনমণ্ডল মানে কি আকাশ মণ্ডল। তাহলে নিমেষেকে মানে একদম অল্প সময়ের মধ্যে কি করছে, মেঘ জড়ো হয়ে গগনমণ্ডল মানে আকাশ মণ্ডলে একসাথে জড়ো হয়ে যাচ্ছে মেঘগুলো। হ্যাঁ, তো বলছে চারি মেঘে বরিশে মুষলধারে জল মানে চারদিকের মেঘ থেকে যেন একদম বর্ষণ হচ্ছে, জল বর্ষিত হচ্ছে। ঠিক আছে, তারপরের দুটো লাইন কি বলছে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। এই দুটো লাইনের মানে বোঝো। কলিঙ্গে উড়িয়া মেঘ মানে কলিঙ্গ দেশে মেঘ উড়ে গেছে এবং খুব উচ্চ স্বরে কিন্তু এই মেঘটা ডাকছে। মেঘের যেরকম জোরে জোরে দেখবে বর্ষাকালে আমরা কিন্তু একটা মেঘের জোরে জোরে চিৎকার শুনতে পাই, বিশেষ করে বৈশাখ কাল বৈশাখী ঝড়ের সময় দেখবে ঝড় বৃষ্টি যখন হয় জোরে জোরে প্রবল একটা বিদ্যুতের ঝিলিক বা বিদ্যুতের কিন্তু জোরে জোরে চিৎকার হয়, তাই না? তো এটাকেই বলছে যে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ,
প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় মানে কি? প্রলয় মানে ধ্বংস। ঠিক আছে, যেহেতু ঝড় বৃষ্টি প্রচন্ড পরিমাণে হচ্ছে, প্রজারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। তাই বলছে যে প্রলয় গনিয়া, মানে তারা দেখতে পাচ্ছে যে প্রলয় বা বিপদ ঘন্টা বেজে উঠেছে, তাই প্রজা ভাবয়ে বিষাদ, মানে ভাবছে, চিন্তা করছে, তারা বিষাদ হয়ে গেছে, অর্থাৎ কি চিন্তিত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি বলছে আমরা একটু দেখে নেব। তারপরের দুটো লাইন বলছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবনচারী প্রজা দিল ডর। তাহলে কি বলছে যে এবার ঝড়ের যে শব্দটা, সেই শব্দটাকে এখানে বলছে হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, মানে হুড় হুড় দূর দূরিয়ে কি বলছে যে ঝড় বইছে। ঠিক আছে, ঘন ঘন ঝড় বইছে, এবং বলছে বিপাকে ভবনচারী প্রজা দিল ডর, মানে এই যে বিপাক মানে কি, খুব বিপদে পড়ে গেছে। হ্যাঁ, এই বিপদে পড়ে কিন্তু কি বলছে প্রজারা কিন্তু, রড মানে হচ্ছে বসিনারো ডাবিনারো, রড মানে হচ্ছে পালিয়ে যাওয়া। হ্যাঁ, তারা হচ্ছে পালিয়ে গেল, প্রজা দিল রড মানে কি প্রজারা পালিয়ে গেল। হ্যাঁ, তারপরে পরের দুটো লাইন বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে মানে কি, ধুলোর মাধ্যমে আচ্ছাদিত মানে কি আবরণ হয়ে যাওয়া, অর্থাৎ গাছ থাকবে, তোমরা একটা গাছ এই যে আমার পাশে দেখতে পাচ্ছ, মনে করো এটার উপরে যদি ধুলো ছেয়ে যায়, তাহলে কি এই কালারটাই, যেমন রেড কালারের একটা গাছ রয়েছে, এই গাছটাই কিন্তু আর রেড কালার মনে হবে না, এটা ধুলে পুরো আচ্ছাদিত হয়ে যায়, মানে পুরো আবরিত হয়ে যাবে। তাই বলেছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। হরিত কথার অর্থ হলো সবুজ, যেমন আমরা হারা মটর বলি না, হারা কথার অর্থ হলো সবুজ, অর্থাৎ সবুজ মটর, হারা মটর মানে সবুজ মটর, তাহলে হরিত কথার অর্থ কি এখানে সবুজ, মনে রাখবে। হ্যাঁ, তাহলে কি সবুজ যে গাছগুলো ছিল, সেই গাছগুলো কি হয়েছে পুরো ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে, মানে পুরো ধুলো দিয়ে ঢেকে গেছে। তাই বলছে ধুলে আচ্ছাদিত হইলো যে ছিল হরিত, মানে যেটা সবুজ ছিল সেটা পুরো ধুলো দিয়ে আচ্ছাদিত হয়ে গেছে। তারপরে ওর সঙ্গে কি বলছে উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, মানে প্রজারা সব ভয় পাচ্ছে, চমকে গেছে, যেহেতু সমস্ত শস্য উল্টে পাল্টে পড়ে আছে, সেহেতু প্রজারা কিন্তু চমকে গেছে। পরের দুটো লাইন বলেছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পারে ব্যাং তারকাবাজ। আবারও বলছি, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, মানে আটটা হাতি শ্রেষ্ঠ, অষ্ট মানে আট, এবং গজরাজ মানে হাতি শ্রেষ্ঠ, তাহলে আটটা হাতি শ্রেষ্ঠ মিলে মনে হচ্ছে যে জল ছিটাচ্ছে, তাদের সুর দিয়ে জল ছিটাচ্ছে। তাই বলছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, মানে আটটা হাতি শ্রেষ্ঠ চারি মেঘে জল দিচ্ছে। এবং কি বলেছে সঘনে চিকুর পারে ব্যাং তারকাবাজ, মানে মনে হচ্ছে ব্যান্ড পার্টিতে যেমন বাজনা বাজায়, তো এই ব্যাংগুলো, ব্যাং মানে ব্যাং হচ্ছে বলতে ফ্রগ, তো সেই ব্যাংগুলো কি হয়েছে মিলিত হয়ে মনে হচ্ছে ব্যান্ড পার্টির মতন বাজনা বাজাচ্ছে। দেখবে বর্ষার দিনে তোমরা ব্যাঙের আওয়াজ শুনতে পাবে, প্যাঁ পুং প্যাঁ পুং প্যাঁ পুং, একটা ব্যাঙের কিন্তু আওয়াজ শোনা যায়, তাই না? তো তাই বলেছে যে সঘনে চিকুর পারে, মানে ঘন ঘন চিকুর পাচ্ছে ব্যাং তারকাবাজ। ব্যাং তারকাবাজ বলতে মনে হচ্ছে তারা ব্যান্ড পার্টি, মানে ব্যান্ড পার্টি বাজাচ্ছে, দেখবে খুব ভালো লাগে শুনতে ব্যাঙের আওয়াজগুলো। তারপরে কি বলছে জলে মাহি একাকার পথ হইল হারা, ঘন ঘন সরি করি করো সমান বরিশে জলধারা, জলে মাহি একাকার পথ হইল হারা। করিকর মানে কি, এই যে করিকর বলতে এই যে একটা করকে, এই যে এরকম এই সাইজটাকে করিকর বলে। করি করো সমান মানে করিকরের সমান, কি বলছে যে বরিশে জলধারা, মানে এত বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, তো এই জলধারা বলছে বরিশে মানে বর্ষিত হচ্ছে বা পড়ছে। কি বলছে এখানে যে করি করো সমান বরিশে জলধারা, জলে মাহি একাকার পথ হইল হারা, মানে রাস্তাঘাট সব তলিয়ে গেছে, রাস্তাঘাট হারিয়ে গেছে, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বলছে যে এমন জলধারা বা এমন বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট কিন্তু আর কিচ্ছু আমাদের নজরে পড়ছে না। ঠিক আছে, তারপরে কি বলেছে আমরা একটু দেখে নিই। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। এবার ঘন ঘন শুনি কি, এই যে চারিদিকের মেঘ যে চিৎকার করছে, আওয়াজ হচ্ছে, মেঘের গর্জন হচ্ছে, তাহলে এখানে কি বলছে যে কারো কথা শুনিতে না পায় কোনো জন, মানে কারো কথা কেউ কিন্তু শুনতে পাচ্ছে না, কারো কথা মানে কেউ, মানে হয় না দেখবা যে প্রচন্ড জোরে জোরে যখন বৃষ্টি হয়, মেঘের চিৎকার হয়, আমরা একজন আরেকজনের সাথে কথা বললে কি শুনতে পারি? আমরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে কথা বললে কিন্তু শুনতে পারি না, ঠিক সেই কারণে কিন্তু এটা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে কি বলেছে দেখো যে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। বোঝা গেল? তাহলে নেক্সট বলেছে পরের দুটো লাইনে কি বলেছে একটু দেখে নেব। বলছে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সংরে সকল লোক যে জৈমিনী।
তাহলে এখানে বলছে পরিচ্ছন্ন নাই, মানে পরিচ্ছন্ন নাই মানে কি, একেবারেই পরিষ্কার না। কি পরিষ্কার না? বলছে যে পরিচ্ছন্ন নেই সন্ধ্যা দিবস রজনী, মানে দিন কোনটা, সন্ধ্যা কোনটা, রাত কোনটা, দেখবা যে একদিন যখন মেঘলা আকাশ করে থাকে তখন কিন্তু এগুলো কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, আকাশটা একদম মানে ধুম ধরে থাকে এবং সেখানে কিন্তু কিচ্ছুই বোঝা যায় না কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে। একমাত্র ঘড়ির টাইম দেখলে কিন্তু বোঝা যাবে যে কটা বাজছে, এখন সকাল হলো না দুপুর হলো না মধ্যাহ্ন কি হলো বোঝা যায়, কিন্তু আদারওয়াইজ কিন্তু বোঝাটা পসিবল হয়ে ওঠে না, তাই না? তো বলছে কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী বলতে বৃষ্টির এখানে দেবী, তো বলছে যে সকলে মিলে সেই জৈমিনীকে ডাকছে, সমরে মানে ডাকা, এখানে সকলে মিলে প্রার্থনা করছে যেন বৃষ্টিটা কমে যায়, ঝড় বৃষ্টি হচ্ছে কমে যায়। তারপরে কি বলছে, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ, মানে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, মানে যে টিনের উপরে বৃষ্টি পড়লে যেমন ঝনঝন ঝনঝন শব্দ হয়, তাই বলছে হুড় হুড় দূর দূর ঝড়ের বাতাসের আওয়াজ, বৃষ্টির আওয়াজ, বিদ্যুতের আওয়াজ, তাই বলছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ বলতে কি, এখানে সূর্যের আলো, রবি মানে সূর্য, ঠিক আছে, না পায় দেখিতে কেহ রবির কিরণ মানে সূর্যের আলোটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। নেক্সট কি বলেছে, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। এই দুটোর মানে বোঝো। গর্তচারী ভুজঙ্গ, ভুজঙ্গ কথার অর্থ হলো সাপ, লিখে নাও, ভুজঙ্গ কথার অর্থ হলো সাপ। কি বলছে, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, মানে জলের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে সাপ, সেই গর্ত ছেড়ে দিয়েছে, কারণ গর্তের মধ্যে তো জল ভরে আছে, এবার মানে জল ভরা গর্তে তো আর সাপ থাকতে পারবে না, তাই বলছে গর্তচারী ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, মানে জলের উপরে ভেসে ভেসে বেড়াচ্ছে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। এবার এই কলিঙ্গ দেশে কিন্তু কোনটা জলভাগ কোনটা স্থলভাগ কিছুই কিন্তু চোখে পড়ছে না, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে কি বলেছে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হ্যাজ্জা গেল ঘর, মানে নিরবধি, নিরবধি মানে অবিরাম, ঠিক আছে, টানা 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই বলছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, মানে কোনো গ্যাপ নেই, কন্টিনিউ বৃষ্টি চলছে 7 দিন ধরে। কি বলছে, আছুক শস্যের কার্য হ্যাজ্জা গেল ঘর, মানে যেই ঘরে শস্য মজুদ ছিল সেই ঘরগুলোও যেন সমস্ত জলে একাকার হয়ে সেই ফসল কিন্তু নষ্ট হয়ে গেল। পরবর্তীতে কি বলেছে, দুটো লাইন বলছে, ম্যাজ্জাতে পরয়েশীল বাদ্রিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। এই দুটো লাইনের মানে বোঝো। কি বলছে, ম্যাজ্জাতে, ম্যাজ্জাতে মানে ঘরের মেঝে বা ঘরের যে নিচটা যেখানে তুমি পা দিয়ে চলাফেরা করো সেই নিচটাকে বলছে মেঝে, তাই বলছে ম্যাজ্জাতে পরয়েশীল, শিল মানে তো বোঝোই যে বরফ পড়ে, সেই বরফকে শিল পড়া বলে, তাই না? তাহলে কি বলছে, ম্যাজ্জাতে পরয়েশীল বাদ্রিয়া চাল, বাদ্রিয়া মানে ফুটো হয়ে, মানে চাল ফুটো হয়ে খড়ের, যেমন গ্রাম্য মানুষের খড়ের চাউনি, টিন ভাঙা টিনের চাউনি, এবং সেই টিন ফুটো হয়ে হয়ে সেই মেঝের মধ্যে শিল পড়ে আছে। এবং কবি বলেছেন যে এই যে শিল পড়া, এটাকে দেখে মনে হচ্ছে ভাদ্র মাসে তাল গাছের নিচে, যেমন গরমের দিনে ভাদ্র মাসে প্রচন্ড তাল পাকা গরম হয় এবং তখন কিন্তু তাল গাছ থেকে তালগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক একই বলছে যে মেঝেতে যে শিলগুলো পড়েছে সেই শিলগুলোকে দেখে কি মনে হচ্ছে যে ভাদ্র মাসে যেন তাল পড়ে থাকার কিন্তু সমান, ঠিক আছে। তারপরে কি বলছে, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টলিকা ভাঙি করে খান খান। বলছে চণ্ডীর আদেশ, মনে হচ্ছে যেন হনুমান, বীর হনুমান যে আছে সেই বীর হনুমান মা চণ্ডীর আদেশ পেয়েছেন, এবং সেই আদেশ পেয়ে কিন্তু কি করছে, সে পুরো আর কি মানে যে আমাদের কি বলবো মঠ অট্টলিকা সমস্ত কিছু মনে হচ্ছে যেন একদম ভেঙে চুরে একাকার করে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে কলিঙ্গ দেশে, ঠিক আছে। তারপরে কি বলছে, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, মানে একদম বিশাল বিশাল পর্বতের মতন, হ্যাঁ, মানে ঢেউ বইছে। তো বলছে উঠে পড়ে ঘরগুলো করে দলমল, মানে সেই বাঁশের খুঁটি সেগুলো উঠে পড়েছে, নরম হয়ে গেছে তো মাটি, বৃষ্টি এতদিন 7 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি, জলস্থল কিছু নেই, সমস্ত কিছু একদম একাকার হয়ে গেছে। তো সেই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে একেবারে ঘরগুলো উঠে পড়ে দলমল দলমল করছে। বলছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। লাস্ট দুটো লাইনে কি বলছে, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, মানে এই যে নদ নদীগণ এত স্পিডে চলছে যেন মা চণ্ডী আদেশ দিয়েছে যে তোরা যা ছুট, একদম প্রবল বেগে ছুট।
এবং সেই সময় অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন বলছে মুকুন্দরাম চক্রবর্তীর কথা, এবং সেই মুকুন্দরাম চক্রবর্তী অম্বিকা মঙ্গল গান সেই সময় করেছিল। অর্থাৎ এখানে মা অম্বিকাকে স্মরণ করেছিল যেন এই বৃষ্টি বা এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যেন মানুষ রেহাই পায় এবং বেঁচে ওঠে। তো এই ছিল আজকে আমাদের একটি কবিতা, তোমাদের নবম শ্রেণীর পাঠ্য বইয়ের একটি কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। নির্বাচিত অংশ কিন্তু এটা, আরো অনেক বড় কবিতাটি রয়েছে, কিন্তু সেখান থেকে নির্বাচিত অংশ তোমাদের সিলেবাসে রয়েছে। সেই সিলেবাস থেকে একটা ছোট্ট টপিক আমি পড়িয়ে দিলাম, কলিঙ্গদেশী ঝড় বৃষ্টি। এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে আমি স্মার্ট বোর্ডের মাধ্যমে তোমাদের একের পর এক সুন্দরভাবে সেই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তারপরে এমসিকিউ, এরপরে এসএকিউ, তারপরে তোমাদের যে বড় প্রশ্নগুলো যেরকম ধরনের থাকবে পরীক্ষায়, সেই প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে ক্লাসগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং তোমার যে নবম শ্রেণীর বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে সরাসরি আমাদের কাছে পড়বে, মক টেস্টগুলো দেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে খুব ভালো রেজাল্ট করতে। কারণ বিগত বছরে কিন্তু আমাদের যে স্কুলগুলো লোকালিটিতে রয়েছে, গত বছর নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যারা উঠছে, প্রথম 10 জন স্টুডেন্টের মধ্যে কিন্তু আমাদের এই স্টুডেন্ট, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার স্টুডেন্ট 7 জন। তার মধ্যে প্রথম এবং সেকেন্ড কিন্তু একদম, মানে এটা আমরা একটু জোর দিয়ে বলছি এই কারণে যে ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় কিন্তু দুজনেই কিন্তু আমাদের স্টুডেন্ট নন্দপ্রসাদ বয়েজ হাই স্কুলের। তো সুতরাং তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়াশোনা করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলসটা পেয়ে যাবে, আমাদের প্লে স্টোরে অ্যাপও রয়েছে, সেই অ্যাপের থ্রুতেও কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে। আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, নাম্বার পিক আপ করো, কোনো রকমের কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করো, আমরা তোমাকে সঠিকভাবে গাইড করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।